নীলাশা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সায়ান সামনে থাকা ছেলেগুলোকে মেরে শান্ত হয়নি, বরং তাদের জেলে ঢোকানোরও পরিকল্পনা করেছে। সায়ানকে এমন পুলিশের পোশাকে দেখে তো নীলাশা অবাকের শীর্ষে। সে জানতই না যে সায়ান পুলিশ। তবে ছেলেগুলোকে এভাবে মারতে দেখে সে ভীষণ খুশি। বেশ কিছুক্ষণ পর সভ্য থামায় সায়ানকে। সায়ান তখন রেগে বলছে, রাস্তাঘাটে মেয়েদের রিপ্রেজেন্ট করিস, আবার একা মেয়েটার নামে মিথ্যা বলছিস? বেয়াদব! বলেই কয়েকটা গালি দিয়ে দিল। নীলাশা ঢোক গিলছে। সভ্য সায়ানকে সামলে নিয়ে বলল, লোক জড়ো হচ্ছে, আমি সামলাচ্ছি বিষয়টা। সায়ান শান্ত হলো, সোজা হয়ে দাঁড়ালো, কলার ঠিক করে ফোঁস করে শ্বাস ছাড়ল। নীলাশা এক দৃষ্টিতে সায়ানের দিকে তাকিয়ে আছে। সায়ান এবার নীলাশার দিকে তাকালো। সায়ানের সাথে চোকাচুকি হওয়ায় নীলাশা চোখ নামিয়ে ফেলল। পরক্ষণেই আবার তাকালো সায়ানের দিকে। সায়ান তখনও শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। সভ্য চারদিকটা সামলাচ্ছে। সায়ান এবার নামিয়ে এদিকে পা বাড়ালো। নীলাশা বিষয়টা খেয়াল করলো। সায়ান আজকে তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। তারও তো উচিত সায়ানকে একটা থ্যাংক ইউ বলা। যেই ভাবা সেই কাজ। নীলাশা সায়ানের কাছে গিয়ে পিছন থেকে ডাক দিল, শুনছেন? সায়ান দাঁড়িয়ে গেল, পিছনে ফিরে জিজ্ঞাসাবোধক দৃষ্টিতে তাকালো। নীলাশা ধীর পায়ে এগিয়ে গেল, সায়ানের সামনে দাঁড়িয়ে বলে উঠল, থ্যাংক ইউ। সায়ান হালকা হেসে বলল, কিসের জন্য? নীলাশা মাথা নিচু করে বলল, আমাকে এই অস্বস্তিকর পরিবেশ থেকে বাঁচানোর জন্য। সায়ান তখন হেসে বলল, আপনাকে আবার বাঁচানো লাগে নাকি? আপনি নাকি নিজে একাই 100। তাহলে আজকে এত চুপচাপ ছিলেন কেন? দরকারের সময় কি কিছুই মনে থাকে না? শুধু কি ঝগড়াটাই শিখেছেন? নীলাশা সায়ানের দিকে ছল ছল চোখে তাকালো। সায়ান ঝুঁকে বলল, কি হয়েছে? তখন নীলাশা অসহায় গলায় বলল, এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর দেব? সায়ান নিজের অজান্তেই হেসে ফেলল। তারপর বলল, বাসায় কি একা যেতে পারবেন নাকি পৌঁছে দিতে হবে? নীলাশা চুপ করে দাঁড়িয়ে রইল। সায়ান নিজের সানগ্লাসটা চোখে দিতে দিতে বলল, আচ্ছা চলুন, আমি পৌঁছে দিচ্ছি। আপনি তো আবার বিদেশ ছাড়া কিছুই চেনেন না, শুধু ঝগড়াটাই করতে জানেন। নীলাশা বুঝল সায়ান কথায় কথায় তাকে খোঁচা দিচ্ছে। তবুও সে কিছু বলল না, কারণ সায়ানের আজকের ব্যবহারটা তার মন কেড়েছে। না, সে যতটা খারাপ ভেবেছিল সায়ান ততটা খারাপ নয়। তাই তো সে আর কিছুই বলল না, মেনে নিল সায়ানের কথা। সায়ান নীলাশাকে গাড়িতে উঠতে বলল। সে চুপচাপ গাড়িতে উঠে বসল। সায়ান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করেছে। নীলাশা বারংবার সায়ানের দিকে আর চোখে তাকাচ্ছে। সায়ান সেটা বুঝতে পারছে, কিন্তু সে তখনও সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা চলল। সায়ান নিজেই ধীর কণ্ঠে বলল, আপনাদের বিদেশ থেকে আমাদের দেশটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, সেখানেও হয়তো ইপটিজিং হয়, কিন্তু আমাদের দেশের মতো এতটা বাজে পরিস্থিতিতে হয়তো কেউই পড়ে না। এখানে পজিটিভ লোকরাই নেগেটিভ হয়ে যায়। এই যে আপনি রাস্তায় এত বড় একটা ঝামেলায় পড়লেন, সেখানে লোকজন আপনাকে সাপোর্ট করার বদলে নিজেরাই হয়তো আপনাকে মারতে আসতো। ঠিক টাইমে আমি চলে না আসলে হয়তো উল্টো আপনার নিয়ে জেলে ঢুকিয়ে দিত। বেঁচে গেলেন। এরপর থেকে ঝগড়া না করে একটু চালাক হবেন, দেখবেন কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। নীলাশা এবার মুখ খুলল, নিম্ন স্বরে বলল, আমি শিফার কাছ থেকে শুনেছিলাম এখানে নাকি রাস্তার চিপাগুড়িতেও ইফটিজিং হয়। আমি এসবে খুব একটা অভ্যস্ত নই। আমার বিদেশে অনেক মেয়ে এবং ছেলে বন্ধু ছিল, কিন্তু তারা কখনোই আমার খারাপ কিছু করতে চায়নি। আর এখানে তো দেখছি গলিতে গলিতে ইফটিজিং। অবশ্য আমি এত কিছু জানিও না, কারণ আমি তো বিদেশেও এত বেশি বের হতাম না, তাই ইফটিজিংয়ের শিকার হইনি। সো তখন আমি বুঝতেও পারিনি যে তারা ইফটিজিং করছে অথবা আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। তবে আমি বুঝতে পেরেছিলাম যে তারা আমার শরীর নিয়ে বাজে কিছু ইঙ্গিত করছে, তাই আমি তাদের সাথে ঝগড়াই করে বসি। বাট উল্টো আমাকেই ফাঁসিয়ে দিল। সায়ান হঠাৎ গাড়ি থামিয়ে দিল। নীলাশা অবাক হয়ে শুধালো, গাড়ি থামালেন যে? ভুল কিছু বললাম? সায়ান বলে উঠল। আপনার বাড়ি এসে গেছি। নীলাশা আশেপাশে তাকিয়ে বলল। ও হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বলেই সে গাড়ির দরজা খুলতে লাগলো। সায়ান মুচকি হেসে বলল, আপনার ধন্যবাদটা আপনার কাছেই রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। নীলাশা পিছন ফিরে অবাক হয়ে তাকালো। সায়ান আবার বলল, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। বলেই সায়ান গাড়ি স্টার্ট দিতে গেল।
নীলাশা ব্যস্ত কণ্ঠে বলল, আরে বাসায় আসুন, এভাবে কিভাবে চলে যাবেন? বাসার সামনে থেকে কোনো মেহমান চলে যায় নাকি? মামু জানতে পারলে আমার ওপর খুব রাগ করবেন। নীলাশার দিকে তাকিয়ে শুধু হালকা হাসলো সায়ান আর বলল, ওনাকে বলবেন আজকের দাওয়াতটাও তোলা রইলো, আগামীকাল একসাথে খেয়ে নেব। আপনারাও আগামীকাল একসাথে মেহমানদারি করে নেবেন। বলেই সায়ান চলে গেল। নীলাশা সেখানে দাঁড়িয়ে সায়ানের যাওয়ার পানে তাকিয়ে রইল। মুহূর্তেই সায়ানের শেষের কথাটা মনে পড়তেই হেসে উঠল। নিজের চুলে হাত দিয়ে আনমনে বলল, না, এখন থেকে লোকটার সাথে আর ঝগড়া করব না। সারাদিন প্রলয়ের সিরাতকে দেখার মতো সময়টা হয় না। আজকাল সে বেশি ব্যস্ত। পড়াশোনা নিয়ে প্রলয় এর ব্যস্ততা কমছে না। সিরাতও প্রলয়কে পড়াশোনাতে সিরিয়াস হতে বলেছে। মূলত সে প্রলয়কে পড়াশোনার বিষয়ে বিরক্ত করতে চায় না। তাই দিনে 2 থেকে 3 বার ফোনে কথা হয় তাদের। সিরাত কলেজে যায় না কয়েকদিন হচ্ছে, কারণ সে কিছুটা অসুস্থ। তাই তো প্রলয় রাত হলেই তার প্রিয়তমাকে দেখতে চলে আসে, কারণ প্রলয় তো তার প্রিয়তমাকে ছাড়া থাকতেই পারে না। আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু দেওয়াল টপকানোর সময় হাতে ভীষণ ব্যথা অনুভব করল। প্রলয় আর্তনাদ করে নিজের হাতে তাকাতেই ভেজা অনুভব করল। ল্যাম্পপোস্টের আলোতে দেখতে পেল হাতে রক্ত লেগে আছে। গার্ডদের ভয়ে লাইট মারল না সেখানে, কিন্তু বুঝল দেয়ালের ওপর তারকাটা জাতীয় কিছু লাগানো। প্রলয় দীর্ঘশ্বাস ফেলে সেটার ওপর দিয়েই দেয়াল টপকালো। আগের মতো করেই সিরাতের ঘরে ঢুকে পড়ল। দুহাত ব্যথায় প্রলয় হাঁপিয়ে গেছে। রুমে সিরাতকে না পেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আতশোয়া হয়ে। সিরাত তখন আচারের বাটি হাতে রুমে ঢুকল। প্রলয়কে এভাবে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে গেল তার, যেন এক্ষুনি অক্ষিকোটর থেকে বেরিয়ে আসবে। সে চট জলদি দরজা লাগিয়ে দিল। আচারের বাটিটা বিছানার পাশে থাকা টি টেবিলের ওপর রেখে অবাক হয়ে বলল, আপনি আবার? প্রলয় তখন শান্ত দৃষ্টিতে সিরাতের কর্মকাণ্ড দেখছে। প্রলয়ের থেকে কোনো জবাব না পেয়ে সিরাত প্রলয়ের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, কি হলো? কোনো জবাব দিচ্ছেন না কেন? প্রলয় সামনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, নিজের বউয়ের কাছে আসতে এত প্রশ্ন উত্তর দিতে হয় নাকি? সিরাত দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, এখনো হয়নি। প্রলয়ের সামনে বসতেই চোখ পড়ল প্রলয়ের হাতে। রক্তে জবজব হয়ে আছে হাত দুটো। সিরাত ব্যস্ত হয়ে উঠল। নিজের রুম খুঁজে ফার্স্ট এইড বক্স বের করে এনে প্রলয়ের হাত দুটোতে ব্যান্ডেজ করতে লাগলো। প্রলয় এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার প্রিয়তমার দিকে। সিরাত প্রলয়ের হাত দুটো ব্যান্ডেজ করতে করতেই বলছে, এটা কি করে হলো প্রলয়? প্রলয় মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, এটা তোমরা হিটলার ভাইকে জিজ্ঞেস করো, সে ভালো বলতে পারবে। সিরাত হাত ব্যান্ডেজ করতে করতে ভ্রু কুঁচকে বলল, কেন? আমার ভাইয়া আবার কি করলো? ভাইয়া কেন জানবে? প্রলয় গম্ভীর গলায় বলল, তোমার ভাই এই তো দেয়ালে সব তারকাটা লাগিয়েছে। সিরাত কি বলবে ভেবে পাচ্ছে না। ইতোমধ্যে বুঝে গেছে যে সায়ান গতকাল প্রলয়কে ধরে ফেলেছিল। তবুও সে কিছু বলেনি, হয়তো এভাবে প্রলয়কে শাস্তি দিতে চেয়েছিল। কথাগুলো ভাবতে ভাবতে সে প্রলয়ের হাতে ব্যান্ডেজ করে দিল। প্রলয় অসহায় গলায় বলল, কি দিনকাল পড়লো, প্রেমিকের সাথে দেখা করতে কত কষ্ট করতে হয়, রক্ত ঝরাতে হয়। সিরাত ফিক করে হেসে ফেলল। প্রলয়ের সামনাসামনি বসিয়ে টি টেবিলের ওপর থেকে আচারের বাটিটা নিয়ে আচার খেতে খেতেই বলল, আপনি আজকে খেয়েছেন তো? প্রলয় মাথা নাড়ায়, পরক্ষণেই বলে, কেন, তোমার বাসায় একদিন খেয়েছে বলে কি সমস্যা? তোমার হাতে খাই বলে কি তোমার ভাব বেড়ে গেছে? সিরাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি এত কথা কি করে যে বলেন? এত প্যাচ কিভাবে ধরেন আপনি? প্রলয় চোখ ছোট ছোট করে বলল। আচার খাচ্ছে যে? সিরাত আচার খেতে খেতে বলল। হ্যাঁ, ভীষণ মজা। আপনি খাবেন? প্রলয় সিরাতের দিকে একটু ঝুঁকে বলল, আমি তো কিছু করলাম না, বিয়েই হলো না। কিছু করলেন না মানে? এই যে তুমি আচার খাচ্ছ। সিরাত কথাটা ধরতে না পেরে কিছুক্ষণ চুপ রইল। কথাটা বুঝতে পেরে চোখ বড় বড় হয়ে গেল তার। পাশে থাকা পিলো দিয়ে মারতে লাগলো প্রলয়কে। হো হো করে হাসতে লাগলো প্রলয়। সিরাত হঠাৎ প্রলয়ের মুখ চেপে ধরে বলল, কম হাসেন। কেন? ভাইয়া দেখলে খবর করে দিবে আপনার। কি যে খবর করবে সেটা দেখে নিয়েছে। যখন ধরবে ভালো মতোই ধরবে। অপেক্ষা আছে। সিরাত ভ্যাঙ্গাল। প্রলয় সিরাতের হাত ধরে বলল, এবার একটু চুপ করে বসো তো, তুমি একটু দেখি
সারাদিন দেখি না। আজকে সকাল সকাল চৌধুরী বাড়ির সবাই পৌঁছে গেল মজুমদার বাড়িতে, কারণ মজুমদার বাড়ির একমাত্র ছেলে প্রলয় মজুমদারের জন্মদিন আজকে। নিমন্ত্রণ থাকায় সবারই যেতে হলো। সিরাত প্রলয়ের সেদিনের দেওয়া সেই প্যাকেটটা খুলতেই দুটো শাড়ি পেল, একটা লাল রঙের এবং আরেকটা নীল রঙের। কিছু না ভেবেই নীল রঙের শাড়িটা পরে নিল সে, তার সাথে থাকা নীল রঙের চুড়ি পরে নিল। প্রলয় আরও কিছু অর্নামেন্টস পাঠিয়েছিল, কিন্তু তার প্রিয়তমা সেগুলো পরল না। সে নিজেকে সাধারণ রূপেই রাখতে চায়। শায়ানের গাড়ি করে তারা পৌঁছে গেল মজুমদার ভিলাতে। বাড়িতে পা রাখতেই হই হুল্লোড় চালু হয়ে গেল, বিশেষ করে নীলাশার। সে একটু বেশি এক্সাইটেড। অবশ্য মেহমান আসার বিষয় নিয়ে নীলাশা কম বেশি সবসময় এক্সাইটেড থাকে, আজও তার ব্যতিক্রম নয়। এদিকে সিরাতের নজর খুঁজে চলছে প্রলয়কে। নীলাশা সিরাতকে ঢুকতে দেখেই তার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। বিষয়টা শায়ানের ভালো লাগেনি। সে সবসময় নিজের বোনকে নিজের কাছে রাখতে চায়, কারণ এখানে প্রলয় রয়েছে, কিন্তু নীলাশার জন্য সেটা পাচ্ছে না। রাত চৌধুরী কানন মজুমদারের সাথে ভালো মন্দ কথা বলতে শুরু করলেন। জহির মজুমদার এবং শিশির চৌধুরীকে নিয়ে সোফায় বসে পড়লেন। নীলাশা সিরাতকে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখাতে লাগলো। প্রলয়ের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে গেল সিরাত। সিরাতকে দাঁড়াতে দেখে নীলাশাও দাঁড়িয়ে গেল, অবাক হয়ে জিজ্ঞেস করল, দাঁড়ালে যে? সিরাত নিম্ন স্বরে উত্তর দিল। না কিছু না, এমনি। বলেই সে প্রলয়ের রুমে উকি দিল। জিনিসটা খেয়াল করে নীলাশা মুখ টিপে হেসে বলল, ভাইয়া এখনো ঘুমাচ্ছ? সিরাতের চোখ বড় বড় হয়ে গেল। নীলাশার দিকে ফিরে বলল। এই ভর দুপুরে কে ঘুমায়? নীলাশা ওপরের দিকে তাকিয়ে শরীর দুলাতে দুলাতে বলল, কি জানি, সারা রাত মশা মেরেছো তো? সিরাত নীলাশার মুখ পানে কিছুক্ষণ তাকিয়েছিল। গতকাল রাতে সিরাতের সাথেই প্রলয় আচারের সহিত জন্মদিন পালন করেছে। কথাটা মনে পড়তেই লজ্জায় জড়সড় হয়ে গেল। নীলাশা সিরাতের মুখটা ওপরে তুলে বলল, লজ্জা পেয়ে লাভ নেই। যার কাছে পড়েছো তার কিন্তু একটু লজ্জা নেই, উল্টো তোমায় লজ্জা দিতে দিতে ফ্রাই করে ফেলবে। সিরাত মাথা নিচু করে হাসল। নীলাশা হালকা হেসে বলল, ভয় পেও না, আমি সবটাই জানি। প্রবল আমার বেস্ট ফ্রেন্ডের মতো, আমরা সব কিছুই শেয়ার করি। তাই তোমার সাথে প্রথম দেখা করা থেকেই সব কিছু আমি জানি। আর এও জানি যে আর কিছু বলার আগেই পেছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে এলো। নীলাশা আর সিরাত দুজনই পিছন ফিরে দেখতে পেল শায়ান দাঁড়িয়ে আছে। সে ভুরু কুঁচকে বলল, সিরাত, এখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু না ভাইয়া, ওই শায়ানের দৃষ্টি গেল পাশের রুমে। প্রলয়ের রুমের দরজাটা ফাঁক দিয়ে দেখা যাচ্ছে প্রলয় উবুর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। শায়ান এবার সিরাতকে থামিয়ে বলল, অপরিচিত জায়গায় এত ঘোরাঘুরি করতে হবে না, চল। আচ্ছা ভাইয়া। নীলাশা মাঝখান থেকে বলে উঠল। আমি আছি তো। শায়ান ওকে থামিয়ে বলল। আপনাকে কিছু বলেছি? নীলাশা চুপ হয়ে গেল। শায়ানের পিছন পিছন হাঁটতে লাগলো সিরাত। নীলাশাও মন খারাপ করে পেছন পেছন হাঁটছে। সিরাতকে নিয়ে আড্ডায় বসতেই জহির মজুমদার নানান প্রশ্ন করতে লাগলেন। সিরাত হাসি মুখে উত্তর দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে নামতে থাকা প্রলয়ের দিকে চোখ গেল তার। ঘুম ঘুম চোখ নিয়ে ট্রাউজার পকেটে হাত দিয়ে নিচে নামছে সে। পরনে ধূসর রঙের টি শার্ট। প্রলয় সিরাতের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। সিরাত হেসে মাথা নিচু করে ফেলল। প্রলয় মাথা নিচুলকে নিঃশব্দে হাসল। রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, ফুপি, আমার কফি কই? কানন মজুমদার তখন রান্না করছিলেন আর রাজ চৌধুরী তাকে সাহায্য করছিলেন। কানন মজুমদার অনেক বলার পরেও তিনি শুনছিলেন না। ঠিক এমন সময় প্রলয়ের এমন কথা শুনে কানন মজুমদার ব্যস্ত গলায় বললেন, আজ আর কফি হবে না রে বাবা, আজ তো বাসায় মেহমান। প্রলয় কপালে দু আঙ্গুল দিয়ে ডলতে ডলতে বলল, আচ্ছা থাক। তারপর রাজ চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? হ্যাঁ বাবা, ভালো আছি। তোমার জন্মদিনের শুভেচ্ছা। থ্যাঙ্কস আন্টি। বলেই সে রান্নাঘর থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে আসতেই নীলাশাকে দেখতে পেল। নীলাশার কাছে গিয়ে ধীর গলায় বলল। নীলাশা মাথা নাড়ায়, চোখ এড়ায় না শায়ানের। মনে মনে ভাবে, মেয়েটাকে প্রলয় এভাবে ডাকলো কেন? প্রলয়ের পেছন পেছন নীলাশাও গিয়ে রুমে পৌঁছে গেল। প্রলয় দরজা ভিড়িয়ে বলল, নীল, তোকে একটা কাজ করতে হবে।
নীলাশা হাতে হাত ভাঁজ করে বলল, কি কাজ? তোকে যেভাবেই হোক না কেন সিরাতকে আমার কাছে একা পাঠাতে হবে। নীলাশা একবার বিস্ময় মুখে প্রকাশ করে বলল, এখনই? আসতে সরি, এখন? আমি তৈরি হওয়ার পর প্লিজ কাজটা করে দে। নীলাশা থুতনিতে আঙ্গুল দিয়ে ভাবার ভান করে বলল। ওকে, তবে বদলে আমি কি পাবো? প্রলয় জানতো এই মেয়ে এসবই বলবে। চোখ ছোট ছোট করে কোমরে হাত দিয়ে বলল, আমার ভালোবাসা পাচ্ছিস, আর কে চাই তোর জন্যে? ওকে, তাহলে আমিও কিছু করছি না। বলেই সে বের হয়ে যাওয়ার ভঙ্গিমা করল। প্রলয় পেছন থেকে থামিয়ে বলল, এই না না, বল তোর কি লাগবে। আইসক্রিম? ওকে ডান। নীলাশা নাচতে নাচতে চলে গেল। প্রলয় হালকা হেসে রেডি হতে চলে গেল। দুপুর প্রায় 1টা বাজছে। জন্মদিনে এতক্ষণ ঘুমিয়ে অর্ধেক দিনই খেয়ে দিয়েছে। সবাই খাওয়া দাওয়ার পর ঠিক করা হলো সন্ধ্যায় কেক কাটার পর একেবারে বাসায় যাবে। কানন মজুমদার তো তাদের ছাড়তেই চাইছেন না। সায়ান বারংবার ফোন তুলছে চলে যাওয়ার জন্য, কিন্তু পারছে না, কারণ এই প্রলয়কে তার বিশ্বাস নেই। পরে যদি তার বোনকে গুম করে দেয়। বিকেলবেলায় নীলাশা সিরাতকে ছাদ দেখার জন্য নিয়ে গেল ছাদে। সায়ান আটকাতে গিয়েও আটকালো না। এখানে তার মা বাবা রয়েছে। নীলাশা যেতেই তার 10 মিনিট পর প্রলয় উঠে চলে গেল। সায়ানের খটকা লাগলো, তবুও বসে রইল। ছাদে দাঁড়িয়ে এটা ওটা দেখাচ্ছে নীলাশা। সিরাতের শাড়িটার দিকে তাকিয়ে বলছে, তোমার শাড়িটা তো খুব সুন্দর, প্রবল দিয়েছে। সিরাত হেসে মাথা নাড়ায়। নীলাশা এক্সাইটেড হয়ে বলল, আই লাভ শাড়ি। তুমি আমায় শাড়ি পরা শিখাবে? আচ্ছা শিখাবো আপু। গ্রেট, তাহলে আজ সন্ধ্যায় আমি শাড়ি পরবো, পরিয়ে দিবে? আমি নিজেই তো ভালো পারি না, আম্মু পারে, আমি আম্মুকে বলবো না। আচ্ছা। নীলাশা কোনোমতে সিরাতকে এখানে আটকে রাখছে। বেশ কিছুক্ষণ পর সিরাত বলল, আচ্ছা চলো নিচে যাই। সিরাত কিছু বলতে যাবে তার আগেই প্রলয়ের কণ্ঠস্বর ভেসে এলো। এত তারা কিসের? সিরাত অবাক হয়ে নীলাশার পেছনে তাকালো। প্রলয় দুষ্টু হেসে তার দিকে এগিয়ে আসছে। নীলাশা দুজনের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, ক্যারি অন। হ্যাঁ, আমি গেলাম। বলেই সে চলে গেল। প্রলয় ইশারা দিল, বলল ছাদের দরজায় দাঁড়াতে। নীলাশা অল দ্য বেস্ট দেখালো। তারপর ছাদের দরজার সিঁড়িতে দাঁড়িয়ে ফোন চাপতে লাগলো। প্রলয় সিরাতের দিকে এগিয়ে গেল। সিরাতের কেমন লজ্জা লজ্জা লাগছে। এই প্রথম প্রলয়ের দেয়া শাড়ি পরে তার সামনে দাঁড়িয়ে। অন্যরকম অনুভূতি। প্রলয় সিরাতের দিকে ঝুঁকে বলল, নীলপরি। সিরাত মাথা তুলে তাকালো প্রলয়ের চোখ জোড়ায়। প্রলয় হাসল, তারপর বলল, আমাকে ঘায়ল করে ধান্দা খুঁজছ? সিরাত মুখ ভেংসি কেটে বলল, বই গেল। আচ্ছা তাহলে শাড়ি পরলে কেন? ইচ্ছে হলো তাই। প্রলয় সিরাতকে লজ্জা দেওয়ার মতো যা যা কথা আছে কোনোটাই বা বলা বাদ রাখছে না। আজ যে তার প্রিয়তমাকে লাজুকতা হিসেবে দেখতে চায়। এদিকে নীলাশা দরজায় অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে। হঠাৎ সায়ান এসে তাকে পাশ করে যেতে নিলেই নীলাশা হাত দিয়ে আটকে বলল, আরে আরে, কই যান? ছাদে। আপনি এখানে কি করছেন? সিরাত কই? ছাদেই আছে, কেউ নিয়ে যায়নি। সরুন, আমি যাব। না। সায়ানের সন্দেহ হলো। নীলাশাকে সরিয়ে ছাদের দরজা খুলতেই হতভম্ব হয়ে গেল সে। নীলাশা পেছনে দাঁড়িয়ে ঢোক গিলছে। আজ কি হবে আল্লাহ মাবুদ জানে। প্রলয় সিরাতের হাত ধরে হাঁটু গেড়ে বসে আছে। সিরাতের দৃষ্টি প্রলয়ের চোখে। হঠাৎ সায়নের আগমনে দুজনেই অপ্রস্তুত হয়ে গেল। প্রলয় উঠে দাঁড়ালো। সায়ন রেগে সিরাতকে উদ্দেশ্য করে বলল, নিচে যাও। সিরাত ভয়ে কেঁপে উঠল। ঢোক গিলে বলল, ভাইয়া আসলে। নিচে যাও। নীলাশা সায়নের রাগ দেখে সিরাতকে টেনে নিচে নিয়ে যেতে লাগলো। সিরাত পিছনে ফিরে তাকালো প্রলয়ের দিকে। প্রলয় ইশারায় বুঝালো সে সামলে নিবে। সায়ন তার মুখোমুখি হয়ে দাঁড়ালো, হাতে হাত ভাঁজ করে বলল, কি হচ্ছিল এটা? প্রেম করছিলাম। সায়ন রেগে গেলেও সেটা প্রকাশ করলো না। দাঁতে দাঁত চেপে বলল, তোর কাছে মাত্র 8 দিন আছে, ভুলে গেছিস? প্রলয় কিছুটা এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ভুলিনি, সব মনে আছে। তাহলে 8 দিন পর যদি আমি তোর হাত ওকে তুলে দেই, তাহলেই ওর কাছে যাবি। এর আগে আমার বোন থেকে দূরেই থাকবি। প্রলয় হালকা হেসে বলল, ওর থেকে দূরে থাকা আমার পক্ষে অসম্ভব, কিন্তু একটা কথা আছে আমি বলে দিতে চাই। কি?
8 দিন পর আপনি নিজ থেকে আমার হাতে সিরাতকে তুলে দেবেন, নয়তো আমি বাবার সাথে বিদেশে পাড়ি জমাবো। শায়ান এতক্ষণ অন্যদিকে তাকিয়েছিল। প্রলয়ের কথা শুনে এবার মুখ ঘুরিয়ে তাকালো প্রলয়ের দিকে, তারপর মুচকি হেসে বলল। সত্যি ভেবে বলছিস? প্রলয় মাথা নাড়ালো, তারপর বলে, একদম। আমি চাই না চোখের সামনে নিজের ভালোবাসাকে অন্যের হাতে দেখতে। তুমি আমার হাতে ওকে না তুলে দিলে আমি সবসময়ের জন্য চলে যাব। বলেই সে সেখান থেকে চলে গেল। শায়ান প্রলয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। কেন যেন তার মনের কোণে সুপ্ত একটা খারাপ লাগা কাজ করলো। সে ছাদের এক পাশে দাঁড়িয়ে সিগারেট ধরালো। কিছুক্ষণ পর হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, পুলিশ হয়ে আপনি এসব খান? এসব তো গুন্ডা ফুন্ডাদের বেশি মানায়। শায়ান পেছনে ফিরে দেখল নীলাশা দাঁড়িয়ে। সে কিছু না বলে আবারও সামনে তাকালো। নীলাশা এসে পাশে দাঁড়িয়ে আবার বলল, কথা বলছেন না যে? শায়ান কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, সিগারেট ভালো জিনিস না, এটা প্রায় সবাই জানে, তাও এটা প্রায় অনেকেই গ্রহণ করে। অ্যাক্সিডেন্ট হয়, কেউ কৌতূহল বশত, আর কেউ। বলেই থেমে গেল। নীলাশা কৌতূহল নিয়ে তাকিয়ে থেকে বলল, আর কেউ? কষ্ট থেকে। আমি কোনটা? শায়ান কথার উত্তরে শুধু হাসল। নীলাশা তখন প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকিয়ে শায়ানের থেকে কোনো উত্তর না পেয়ে বলল, আপনি কখনো কাউকে ভালোবাসেননি, তাই না? শায়ান তখনও চুপ। নীলাশা নিজের মতো বলছে, ভালোবাসেনি বলেই আপনি কিছু জানেন না। ভালোবাসার জন্য সব কিছু করা যায়। প্রবল সিরাতকে অনেক বেশি ভালোবাসে, তাই তো সেই সিরাতকে পাওয়ার জন্য দিন রাত এক করে। বলতে বলতে পাশে তাকালো। ভ্রু কুঁচকে গেল তার। শায়ান তার পাশে নেই, অর্থাৎ শায়ান অনেক আগেই চলে গেছে। নীলাশা বিরক্ত হলো, নাক মুখ কুঁচকেই বলল, এতটা অ্যাটিটিউড একটা মানুষের হয় কেমনে? আশ্চর্য। আমার কথাটা শুনছো না অগ্নি? বলতে বলতে নীলাশা চলে গেল। নীলাশা নিজের ঘরে ঢুকতেই কানন মজুমদারকে সিরাত সহ দেখতে পেল। নীলাশা ঢুকেই কানন মজুমদারকে বললেন, তুই না শাড়ি পরবি, পরে নে, সিরাত সাহায্য করবে। আমার বাবা অনেক কাজ। গেলাম। নীলাশা শুধু মাথা নাড়ালো। কানন মজুমদার চলে গেলেন। সিরাত বিছানায় চুপ করে বসে আছে। নীলাশাকে দেখে সে হাসার চেষ্টা করে বলল, শাড়ি কোথায়? নীলাশা সিরাতের পাশে বসে কাঁধে হাত দিয়ে বলল, সরি সিরাত, তোমার ভাইয়ের সাথে কথা হয়নি। সিরাত মাথা নিচু করে ফেলল। নীলাশা আবার বলল, একটা মানুষ এত রকচটা হয় কেমনে? বোনের জন্য এত ভালো ছেলে পেয়েও হাতছাড়া করছে। সিরাত মুচকি হেসে বলল, আমার ভাইয়া আমায় ভীষণ ভালোবাসে নীল আপু। সে চায় না আমার কোনো ক্ষতি হোক। সে তাই প্রলয়কে যাচাই করে নিচ্ছে। এভাবে? সিরাত শুধু দীর্ঘশ্বাস ফেলল। নীলাশা সিরাতের মুখ পানে উত্তরের আশায় তাকিয়ে রইল। দেখতে দেখতে আরও 2টা দিন কেটে গেল। প্রলয়ের হাতে আর 6টা দিন বাকি। সিরাতকে প্রায় ঘরেই বসিয়ে রেখেছে শায়ান। প্রলয় আর পারছে না এসব নিতে, তাই তো সিরাতকে আনার জন্য পাঠালো বিন্দুকে। বিন্দু তো প্রলয়ের পরম ভক্ত। প্রলয়ের কথা সে ফেলতে পারে না। তাকে সাহায্য করতেই সে কল লাগালো সভ্যর ফোনে। সভ্য তখন একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে আলোচনা করছিল শায়ানের সাথে। বিন্দুর কল পেয়ে রিসিভ করে বলে উঠল, আমি অনেক বিজি জান, যা বলার তাড়াতাড়ি বলো। আপনার জন আপনার কাছে রাখুন। আমার দুলাভাই এদিকে সিরাতের শোকে পাগল হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি সিরাতকে ভার্সিটি পাঠানোর ব্যবস্থা করুন। সভ্য শায়ানের সামনে থেকে কিছুটা সরে এলো। শায়ান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সভ্য ফিসফিস করে বলল, আরে জান, সায়ান তো কোনো মতেই সিরাতকে ভার্সিটিতে পাঠাবে না। ও এক প্রকার জেদ ধরেই বসে আছে। আপনি ব্যবস্থা করুন, নয়তো আমি ফোন টোন অফ করে বসে থাকবো বলে দিলাম। আচ্ছা আচ্ছা, দেখছি। জলদি। বলেই ফোন কাটলো বিন্দু। প্রলয়ের দিকে তাকিয়ে বলল, হয়ে যাবে ভাইয়া, নো টেনশন। প্রলয় বিন্দুর কথা মতো বসে রইল সিরাতের আসার অপেক্ষায়। এদিকে সভ্য শায়ানকে কোনোমতে এদিকে ব্যস্ত রেখে সিরাতকে কল করে বলল কলেজে চলে যেতে। সিরাত তো মহা খুশি। এতক্ষণ বেচারি মন খারাপ করে বসেছিল। কলেজে যাওয়ার কথা শুনে চট জলদি রেডি হয়ে বের হয়ে গেল। গেটের সামনে আসতেই প্রলয়কে দেখতে পেল। প্রলয়ের বাইকে উঠে পিঠে মাথা ঠেকালো। প্রলয় মুচকি হেসে বলল, আই মিসড ইউ। বলেই সে বাইক স্টার্ট দিল। মনে মনে ভেবে নিল, না, আর পারা যাচ্ছে না। এবার যেভাবেই হোক এই শালাবাবুকে রাজি করিয়ে আমার পরীকে আমার বউ করে নিয়ে যেতে হবে। আর থাকা যাচ্ছে না বউ ছাড়া। কে জানে
প্রলয়ের মনের এই কথাটা শায়ান আদৌ কোনোদিন বুঝবে কি না? সে তো নিজের চিন্তাতেই মত্ত। সেই চিন্তায় এই ভালোবাসা নামক জিনিসটার কোনো দাম নেই, তাই সে নিজের মতো করেই চিন্তা করে। শায়ান আর সভ্য বেরিয়েছে একটা অপরাধীর খোঁজে, তার বাসায় হানা দিতে। তাই গাড়ি করে দুজনেই রওনা হয়েছে। শায়ানকে বেশ ভালোভাবে ব্যস্ত রাখছে সভ্য। শায়ান গাড়ি চালাতে চালাতেই বলছে, এটাকে ধরতে পারলে পুরো কালো ব্যবসার মুখোশ খোলা যাবে। হ্যাঁ কেশব হাসান, এর বিরুদ্ধে এতদিন কোনো প্রমাণ ছিল না, আজ রয়েছে। হাতে নাতে ধরবো শালাকে। শায়ান গাড়ি থামালো কেশব হাসানের বাড়ির সামনে। বাসায় ঢুকে বেশ জোরেই ডাকলো। কেশব হাসান। আওয়াজ শুনে বাসার সবাই সোফা থেকে উঠে দাঁড়ালো। কেশব চায়ের কাপটা টেবিলে রেখে ভুরু কুঁচকে বলল, অফিসার আপনি? শায়ান কেশবের সামনে এগিয়ে গেল। হাতকড়িটা বের করে কেশবের মুখের সামনে ধরে বলল, আপনার ব্যবসায় অন্তিম টানতে এসেছি। কেশবের ভয়ে ঘাম হতে লাগলো, তবুও তুতলিয়ে বলল, কী সব বলছেন অফিসার? যা বলছি ঠিকই বলছি সভ্য। সভ্য এগিয়ে এসে কেশবের হাতে হাতকড়া পরিয়ে দিল। কেশবের বাবা মা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তারাও হয়তো কেশবের এই ব্যবসাটার কথাটা সম্পর্কে জানেন, নয়তো তারা শায়ানকে থামাতেন অথবা কিছু বলতেন। বিষয়টা ভেবেই বাঁকা হাসল শায়ান। তারপর তাদের উদ্দেশ্য করে বলল, আপনাদের ডাকা হলে অবশ্যই পুলিশ স্টেশনে আসবেন। বলেই সে তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজার দিকে পা বাড়ালো। পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলল, আরে আমার হাজবেন্ডকে কোথায় নিয়ে যাচ্ছেন? শায়ানের পা থেমে গেল। সভ্যও দাঁড়িয়ে গেল। পিছন ফিরে শায়ান তাকাতেই যোগজোড়া আটকে গেল। পুরনো কিছু ব্যথা মনে পড়ে গেল তার। সামনে তাকিয়ে থাকা রমণীর দিকে তাকিয়ে সে চোখ নামিয়ে বলল, আপনার স্বামী একজন অপরাধী। সামনে থাকা মেয়েটিকে শায়ানকে চিনতে পেরে বিড়বিড় করে বলল, শায়ান। পরক্ষণেই সে প্রতিবাদী কণ্ঠে বলল, আমার স্বামী অপরাধী নয়, ওকে ছাড়ো শায়ান। শায়ান মেয়েটিকে এক হাত দিয়ে থামিয়ে বলল, প্লিজ আপনি এসব থেকে দূরে থাকুন, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। কিন্তু হাসি। বলেই শায়ান বাসা থেকে বেরিয়ে এলো। গাড়িতে উঠে চোখের কোণায় জমা পানিটা মুছে ফেলল। এতদিন পর নিজের পুরনো ভালোবাসাকে সামনে দেখে শায়ানের বুক কেঁপে উঠছে। হৃদয়ের দাগটা জোরালো হয়েছে। এত বড় অপরাধী তার হাজব্যান্ড ভাবতেই শায়ান দীর্ঘশ্বাস ফেলল। টাকাটা আসলেই হয়তো বড় কিছু নয়। যেই টাকার পেছনে পড়ে তন্দ্রা নামের মেয়েটি তার সাথে বেইমানি করল, সেই টাকার জন্যই আজ কেশব জেলে। সূর্য ডোবার পথে। পাখিরা তখন নিরে ফিরেতে ব্যস্ত। চারদিকে কেমন কুচকাওয়াজ নেই। জায়গাটা এমন শুনশান। দূর দূরান্তে দু তিনটা কাপল দেখা যাচ্ছে। ঝিলের সামনে থাকা বেঞ্চিতে বসে আছে শায়ান। এই বেঞ্চিতেই বসে আগে তন্দ্রার সাথে কত মুহূর্ত কাটাতো সে, তবে আজ একা। এ জায়গায় সে প্রায়শই আসে। ঝিলের দিকে তাকিয়ে থেকে ভাবে, নিজের অতীত সামলায় নিজেকে, যেন সে ভুলতে পারে তার মধ্যে থাকা পুরনো মরিচিকাটিকে। শায়ানের ভাবনার মাঝেই কেউ তার পাশে এসে বসল। শায়ানের ঘাড় ঘুরিয়ে দেখার ইচ্ছা হলো না, তাই চুপচাপ বসে রইল। পাশে বসে থাকা ব্যক্তিটি হঠাৎই বলে উঠল, আপনি এখানে বসে বসে কি করছেন? গলাটা চেনা চেনা লাগতেই শায়ান ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। নীলাশা বসে আছে মুচকি হেসে, তার দিকেই তাকিয়ে। শায়ান উত্তর দিল না। নীলাশা আবার বলল, কি হলো, কি করছেন একা একা? শায়ান ছোট্ট করে উত্তর দিল, কিছু না। বলেই সে আবার সামনে তাকালো। নীলাশা গালে হাত দিয়ে ঝিলের দিকে তাকিয়ে বলল, জায়গাটা সুন্দর। আমার পছন্দের। আমারও ভালো লেগেছে। শায়ান কিছু বলল না। সে এখানে একাই থাকে, সভ্যকেও অ্যালাউ করে না। মেয়েটা কি করে এলো এটাও ভেবে পাচ্ছে না সে। নীলাশাই বলল, আমি কি করে এলাম এটাই তো ভাবছেন? শায়ান হতভম্ব হলো, অবাক হয়ে তাকালো নীলাশার দিকে। নীলাশা মুচকে হেসে বলল, মনে হলো আপনি এটাই ভাবছেন। হুম। আসলে আমি তো তেমন কিছুই চিনি না এদিকে, তাই হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই মোড়ের মাথা থেকে। শায়ান বিস্মিত হয়ে বলল, কি এত দূর থেকে হেঁটে হেঁটে চলে এলেন আপনি? হ্যাঁ, আসলে আমি ভেবেছিলাম এদিক দিয়ে আমাদের বাসায় যাওয়া যায়, শিফা বলেছিল। না, এদিকে না, এখান থেকে কিছুটা দূরে দুইটা রাস্তা আছে। আপনি দুইটা রাস্তার মধ্যে ভুল রাস্তায় চলে এসেছেন। আর একটা রাস্তা যে আছে সেটা আপনাদের বাসার রাস্তা। ও আচ্ছা আচ্ছা,
আসলে আমি চিনি না তো, আপনি পৌঁছে দেবেন? সায়ান আবারও এক রাশ বিস্ময় নিয়ে তাকালো নীলাশার দিকে। নীলাশা হাসার চেষ্টা করে বলল, আচ্ছা, আমি একাই যেতে পারবো। তবে সেখানে দেখলাম কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, তাই বাধ্য হয়ে এই রাস্তায় ঢুকে। নীলাশাকে বলতে না দিয়ে সায়ান গম্ভীর কণ্ঠে বলল, কেন ঝগড়া করেন গিয়ে? নীলাশা ঢোক গিলে বলল, আসলে ওরা অনেক বাজে দেখতে তো, দেখি ভয় লেগে যায়। ওদের সামনে গিয়ে ঝগড়া করবো কেমনে? দেখা যাবে আমার হৃৎপিণ্ডটা মুখ থেকে বের করে চলে এসেছে। চলে লবণ মরিচ দিয়ে খেতে পারবেন। সায়ানের বড্ড হাসি পেল, তবুও নিজেকে কঠোর রাখতে ভান করে বলল, ও আচ্ছা, ঝগড়া করতেও সুন্দর হতে হয়? আলবাত হতে হয়। যেমন আমি, আমার মতো এত সুন্দরী একজন মেয়ের সাথে ঝগড়া করবি ওই কুণ্ডুলগুলা? ইয়াক! সায়ানের মুখে এবার একটু হাসি দেখা গেল, তবুও সে মুহূর্তেই নিজেকে সামলে নিল। নীলাশা গাল ফুলিয়ে বলল, প্লিজ চলুন। সায়ান নীলাশার দিকে ফিরে বলল, চুপ করে শান্তি মতো বসে আছি, সহ্য হচ্ছে না নাকি? আমার শান্তি মনে হয় আপনার সহ্য হয় না, যেখানে সেখানে চলে আসেন। নীলাশা মুখ ভেংসি কেটে বসে রইল। কিছুক্ষণ পর সায়ানের থেকে কিছুটা দূরে সরে বেঞ্চের কোনায় গিয়ে বসল। ঝিলের দিকে তাকিয়ে রইল চোখ মুখ কুঁচকে। সায়ান আর চোখে বিষয়টা খেয়াল করে গলা খাকারি দিয়ে বলল, পড়ে যাবেন তো। নীলাশা সায়ানের দিকে ফিরে তাকালো, তারপর আবারও আগের ভঙ্গিমায় বসল। সায়ান মুখ দিয়ে শ্বাস ছাড়ল নিচের দিকে তাকিয়ে। বেশ কিছুক্ষণ চলে গেল। দূরের আকাশে জলজল করছে চারটা, সন্ধ্যা হয়ে আসছে। সায়ান কোনা চোখে তাকিয়ে বলল, তো আপনার ঝগড়া করার জন্য কেমন ছেলে পছন্দ শুনি? আপনার মতো রাক্ষস। বলেই নীলাশা জিভে কামড় দিল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে তাকালো সায়ানের দিকে। এটা সে কি বলে ফেলল? তুতলিয়েই বলল, না না, মানে আপনার মতো সুন্দর আর কি। সায়ান এবার রাগ করতে গিয়েও করলো না, নীলাশার মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। হো হো করে হাসতে লাগলো। নীলাশা সায়ানের হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। এই লোকটা সে কখনোই এভাবে হাসতে দেখেনি। নীলাশাও সায়ানের সাথে তাল মিলিয়ে হাসতে লাগলো। সভ্য দূর থেকে বিষয়টা খেয়াল করছে। মূলত সায়ানকে এখানে ব্যস্ত রাখতে প্রলয় নীলাশাকে পাঠিয়েছিল। সভ্যকে নীলাশা তেমন খেয়াল করেনি। সে সায়ানকে দেখেই বেঞ্চে এসে বসে পড়েছিল। সভ্য সায়ানের হাসিমাখা মুখটার দিকে তাকিয়ে নিম্ন স্বরেই বলল, কতদিন পর তোকে এতটা খুশি দেখলাম সায়ান। তুই এই মন খারাপের মধ্যে হেসে চলেছিস, অবিশ্বাস্য। পরক্ষণেই পাশে থাকা নীলাশার দিকে তাকালো, যে এখন সায়ানের দিকে তাকিয়ে কি যেন বলছে, আর সায়ান সেগুলো শুনছে। সভ্য মুচকি হেসে বলল, তোর ভালো থাকার মেডিসিন আমরা পেয়ে গেছি সায়ান। এবার শুধু তোর এই মন শক্ত এবং এই চঞ্চল ফুলটার জায়গা করে দিতে পারলেই তুই সুখী। বাইক থেকে নামতে নামতে সিরাত বলল, নিজের যত্ন নিবেন আর না খেয়ে থাকবেন না, ঠিক আছে? প্রলয় সিরাতের দিকে চঞ্চল চোখে তাকিয়ে বলল, আমি আজ আসতে পারবো না তোমার বাসায়, আমার প্ল্যান করতে হবে। আপনার না আসাটাই ভালো হবে প্রলয়, ভাইয়া দেখলে উপায় নেই। তোমার ছাড়া আমি থাকতে পারি না সিরাত। প্রলয়ের এমন অসহায় গলা শুনে সিরাতের বুক কেঁপে উঠল। নিচের দিকে তাকিয়ে রইল। প্রলয় মলিন হেসে ঘাড় কাত করে বলল, বারান্দায় আসবে তো? অপেক্ষায় থাকবো। প্রলয় দীর্ঘশ্বাস ফেলল। সিরাতের যাওয়ার পানে তাকিয়ে রইল। আজ আরেকটা দিন কেটে গেল। সে তার ভালোবাসাকে পাবে তো? সায়ানের আসল ভালোবাসাটাকে জাগিয়ে তুলতে পারবে তো সে? প্রলয় বাইক স্টার্ট দিল, চলে গেল নিজের গন্তব্যে। দূর থেকে দাঁড়িয়ে পুরোটা দেখল সায়ান। পাশে থাকা সভ্য বারবার ঢোক গিলছে। সায়ানের মুখের ভঙ্গিমাটা সে বুঝতে পারছে না। সায়ান কি রাগ করলো নাকি খুশি হলো, কোনোটাই সে বুঝতে পারছে না। তাই সে চুপ করেই রইল। সায়ান গম্ভীর কণ্ঠে শুধু বলল, আমাকে বোকা বানানো এত সহজ না সভ্য। আমি না চাইলে তোরা আমায় ভুলে ভালিয়ে রাখতে পারতি না। বলেই সে বাসায় চলে গেল। সভ্য বাক রুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝলই না সায়ানের কথার মানে। সায়ানের কথায় কি রাগ নাকি অভিমান নাকি ভালো লাগা। এদিকে সায়ান বাসায় প্রবেশ করতেই ফোন বেজে উঠল তার। ফোনে আননোন নাম্বার দেখে ভুরু কুঁচকে গেল তার। ফোনটা পিক করতেই অপর পাশ থেকে নীলাশা বলে উঠল, আপনি বাসায় পৌঁছে গেছেন? সায়ান অবাক হয়ে বলল, আপনি? নীলাশা কফিতে চুমুক দিয়ে বিছানায় বসতে বসতে বলল, হ্যাঁ আমি। সায়ান ঘরে ঢুকল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বেল্টটা খুলতে খুলতে প্রশ্ন করল, আমার নম্বর কই পেলেন?
সেটা বড় কথা নয়, আপনি বাসায় পৌঁছে গেছেন কিনা সেটাই জানার ছিল। কোনো সমস্যা হয়নি তো? আমি ছেলে মানুষ, তাও আবার পুলিশ, আমার আবার কি সমস্যা হবে? আরে সুন্দর মানুষ দেখলেই তো মেয়েরা ঝগড়া করতে। বলেই আবারও চুপ হয়ে গেল নীলাশা। আবারও সে ভুল কথা বলে ফেলেছিল। বিড়বিড় করে নিজেকেই নিজে বলল, উফ নীল, তুই মনের কথাগুলো মনের মধ্যে আটকে রাখতে পারোস না? সব সময় এটার সামনেই বলে দিস। নীলাশাকে চুপ হয়ে যেতে দেখে সায়ান বলল, আমি রাখছি, বাই। আরে থ্যাংক ইউ তো শুনে যান। ফর হোয়াট? আমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। বলেই সায়ান কল কেটে দিল। নীলাশা ফোনটা বেডে রেখে কি যেন ভাবতে লাগলো আপন মনে, আর মিটমিট করে হাসতে লাগলো। ছুট লাগালো প্রলয়ের ঘরের দিকে। এদিকে সায়ান নিজের ইউনিফর্ম খুলতে খুলতে নিজেই বলতে লাগলো, এ কোন বিপদে পড়লাম রে বাবা। মেয়েটা আমার পিছনে পিছনে যেখানে সেখানে চলে আসে, আর কিছু হলেই ঝগড়া করে। এমন মেয়ে বাপের জন্মে দেখিনি। এখন আবার নাম্বার জুটাইছে, আল্লাহ জানে কি করে। এসব ভাবতে ভাবতে সায়ানের মন থেকে তন্দ্রা নামক কালো ছায়াটার জন্য সৃষ্টি মন খারাপিটা কখনোই চলে গেল সায়ান টের পেল না। নিজের মতোই ফ্রেশ হতে চলে গেল। প্রলয় তখন রুমে বসে বসে গিটারের টোন তুলছে আর নিজের মনের মধ্যে কিছু একটা ভাবছে। হয়তো নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার কথা চিন্তা করছে। ঠিক তখনই নীলাশা এক প্রকার লাফাতে লাফাতে রুমে এসে ঢুকে পড়ল। প্রলয়ের ধ্যান ভাঙল। নীলাশা প্রলয়ের সামনে দাঁড়িয়ে শরীর দুলাতে দুলাতে বলল, প্রলয় শোনো না। প্রলয় অবাক হয়ে নীলাশার দিকে তাকিয়ে বলল, কি? আগে না তোর প্রেম প্রেম গান শুনলে হাসতাম, এখন না আমার নিজেরই প্রেম প্রেম ফিল হচ্ছে। প্রলয় অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, কি? নীলাশা বার কয়েক নিজের মাথা ওপর নিচ করে বলল, না একটা গান শোন এখন। প্রলয় নীলাশার দিকে কোনা চোখে তাকিয়ে বলল, আমার মাথা খাস না নীল, যা তো যা, তোর আসবে প্রেম, ঝগড়া করে কুল পাস না। নীলাশা ধপ করে প্রলয়ের পাশে বসে পড়ল। তারপর ঠোঁট উল্টে বলল, আমি কি নতুন ঝগড়াই করি নাকি? তোরা আমাকে সবসময় ঝগড়া নিয়ে খোঁজা মারিস কেন রে? প্রলয় নীলাশার দিকে মুখ ফিরিয়ে বলল, তোরা মানে আমি ছেড়ে আর কে? নীলাশা লজ্জা পাওয়ার ভান করে বলল, আছে আছে। প্রলয় চোখ বড় বড় করে মুখ দিয়ে শ্বাস ছেড়ে নিজের মতো টোন তুলতে লাগলো। নীলাশা প্রলয়ের কাঁধে কাঁধ বাঁধিয়ে বলল, আমি না একজনকে মনে মনে একটু একটু ভালোবাসি। প্রলয় নীলাশার দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলল, আল্লাহ, তাই? আমি তো জানতামই না। নীলাশা মুখ ভেংসি কেটে মন খারাপ করে বলল, ধুর, আমাকে নিয়ে তুই মজা করছিস তো? তো মজা করার কথা বলে মজা করবো না? মনে মনে একটু একটু ভালোবাসিস, এটা আবার কেমন কথা? ভালোবাসলে তো পুরোটাই বাসে মানুষ, একটু একটু ভালোবাসে আবার কেমনে? আরে বাসে বাসে, তুই বুঝিস না। হ্যাঁ, আমিই তো বুঝবো না, তুমি সব বুঝো। নীলাশা পা তুলে সোফায় বসল। প্রলয় সেদিকে তাকিয়ে নিজের কাজে মন দিল। নীলাশা এবার পরিপাটি হয়ে বসে বলল, তুইও তো সিরাতকে ভালোবাসিস, তাই না? নিজের চেয়েও বেশি। আচ্ছা, আমি কিভাবে আমার ভালোবাসাকে বেছে নেব প্রলয়? উত্তর আছে তোর কাছে? প্রলয় হাসল। গিটারটা পাশে রাখতে রাখতে বলল, হৃদয় মাসুদের একটা উক্তি আছে, শুনবি? নীলাশা মাথা নাড়ায়। প্রলয় বলে ওঠে, কিছু চোখ তোমার দিকে বাঁকা নজরে তাকাবে, কিছু হৃদয় তোমাকে আপন করে নিতে চাইবে, আর কিছু কণ্ঠ তোমাকে মধুর সুরে ডাকবে। তাই বলে তুমি সবার দিকে তাকাতে পারো না, সবার হৃদয়ের সাথে হৃদয় মেলাতে পারো না, সবার কণ্ঠে কণ্ঠ দিতে পারো না। তোমাকে এমন একজনকে বেছে নিতে হবে যে তোমার চেহারা দেখে ভালোবাসে না, ভালোবাসে শুধু তোমার হৃদয় দেখে। আমি একজনকে ভালোবাসি, সেটা আমি কিভাবে বুঝবো? এই অনুভূতিটা কাউকে বোঝানোর মতো নয় নীল। বলেই প্রলয় উঠে দাঁড়ালো। পা বাড়ালো বারান্দার দিকে। নীলাশা উঠে দাঁড়ালো, তাকিয়ে রইল প্রলয়ের যাওয়ার পানে। কি ভেবে নিজেও পা বাড়ালো। প্রলয়ের কাছে গিয়ে কাঁধে হাত রাখল। সামনে ফ্রাতেই প্রলয়ের ভেজা চোখগুলো খেয়াল করল। নীলাশা অসহায় গলায় বলল, অনেক ভালোবাসিস সিরাতকে, তাই না? তাই তো কেঁদে ভাসাচ্ছিস। আমি ওকে ছেড়ে থাকতে পারবো না নীল, আমার হাতের 5 দিনের মতো রয়েছে। আর আমি শানকে বলেছি যে আমি যদি তৃতীয় শর্তে না যেতে পারি তাহলে আমি বিদেশ চলে যাব। নীলাশার হাত মুখে চলে গেল। অবাক হয়ে বলল, তুই এটা কেন বললি প্রলয়? তুই সিরাতকে ছাড়া থাকতে পারবি না,
এটা জানার পরও? আমি সিরাতকে অন্যের হাতেও দেখতে পারবো না। নীলাশা মাথা নিচু করে ফেলল। প্রলয় বারান্দার গ্রিল ধরে বাহিরের দিকে তাকিয়ে বলল। শায়ানও তার ভালোবাসার কষ্টে ভুগছে। নীলাশার বুক কেঁপে উঠল। তবে কি সায়ান অন্য কাউকে ভালোবাসে? নীলাশার কেমন অসহায় লাগছে নিজেকে। চারদিক অন্ধকার হয়ে আসছে। এ কেমন অনুভূতি? নীলাশা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। মানে? প্রলয় আস্তে আস্তে নীলাশাকে সমস্ত কিছু খুলে বলল। মেয়েটা কিভাবে ঠকিয়েছিল সব কিছু। নীলাশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মানে প্রেমটা আগে ছিল, এখন নেই। প্রলয় আবার বলল। শায়ান তাই সব ভালোবাসে বিশ্বাস করে না। আমি চাই উনিও ওনার আসল ভালোবাসাকে পাক, যা ওনাকে কাঁদাবে না, সুখে রাখবে। ও। নীলাশার বলা এই ছোট্ট শব্দটিতে স্বস্তির আভাস পেয়ে প্রলয় জিজ্ঞেস করে বসল। তুই কি অবাক হসনি? কি নি? শায়ান প্রেম করে, এটা নিয়ে? হয়েছে, কারণ ওনার দ্বারা প্রেমও সম্ভব। প্রশ্নটা মনের মধ্যে এসেছিল, আর পরক্ষণে এটা কেটে যায়। এই কথাটা ভেবেই যে করতেই পারে। আজকাল সবাই করে, তুইও করিস। প্রলয় দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি তো তোর চোখে অন্য কিছু দেখতে পেলাম। নীলাশা কিছুটা দূরে সরে দাঁড়ালো। পিছন ফিরে কাপা গলায় বলল। কি দেখেছিস? প্রলয় হেসে উত্তর দিল। আমি তো দেখলাম শায়ানের প্রেমের কথাটা শুনে তোর চোখ জোরে কেমন চঞ্চল উঠেছিল। নীলাশা থেকে কোনো জবাব পেল না প্রলয়। আবারও বলল। তুই শায়ানকে পছন্দ করিস? জানি না। অনুভূতিহীন গলায় বলা এই কথার মানেটা বুঝল না প্রলয়। আবারও বলল। জানিস না? না। তুই একটু আগে বলেছিলে তুই কাকে ভালোবাসিস। নীলাশা চুপ করে গেল। শায়ানের প্রতি তার অনুভূতিটা কি আসলেই ভালোবাসা নাকি ভালো লাগা বুঝতে পারছে না নীলাশা। প্রলয় পেছন থেকে নীলাশার কাঁধে হাত রেখে বলল। ভালোবাসার জন্য অনন্তকাল প্রয়োজন হয় না রে, একটি মুহূর্তে যথেষ্ট। হুমায়ুন আহমেদ। নীলাশা প্রলয়ের দিকে ফিরে তাকিয়ে বলল। মানে? বুঝবি, সময় হোক। বলেই প্রলয় বারান্দার দোলনাটায় বসে পড়ল। নীলাশা কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন ভাবল। তারপর প্রলয়ের পাশে বসে বলল। আমি সিরাত আর তোকে এক হতে দেখতে চাই। এর জন্য যা যা করতে হবে সব করব আমি, হোক সেটা সায়নের মনে ভালোবাসা জন্মানো। প্রলয় অবাক হয়ে তাকালো নীলাশার দিকে। তারপর বলল। মানে তুই শায়ানকে ভালোবাসিস, তাই তো? ভালোবাসা কিনা জানি না, তবে নতুন একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে মনে। জানি না এটার নাম কি দেব, তবে আমি চাই উনি ভালো থাক। কারণ? জানি না আমি। আবার? না জানলে কি বলবো? শুধু আমাদের মেলানোর জন্য? মনে তো হয় না। ধরে নে তাই। বলেই নীলাশা চলে গেল। প্রলয় নীলাশার যাওয়ার পানে নির্বাক তাকিয়ে রইল। তারপর কি ভেবে হেসে উঠল। মনে মনে ভাবল। যাক, আমার আর কিছু করতে হলো না। নীল নিজেই শায়ানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এবার শালাবাবুকে হাবুডুবু খাওয়ানোর পালা। সায়ান বসে বসে কফি খাচ্ছে আর কিছু ফাইল চেক করছে। এমন সময় ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকলো সিরাত, হাতে তেলের বাটি। সুন্দর করে হেঁটে সে ভাইয়ের সামনে এসে দাঁড়ালো। তারপর মিষ্টি গলায় ডাকল। ভাইয়া। সায়ান ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল। কিছু বলবি বনু? সিরাত তেলের বাটিটা বিছানার ওপর সাবধানে রাখল। তারপর সায়ানের হাত থেকে ফাইলটা নিয়ে পাশে রেখে বসে পড়ল সামনে। বলে উঠল। মাথা ধরেছে, একটু তেল দিয়ে দাও না। আম্মু তো আব্বুকে খাবার বেড়ে দিচ্ছে। সায়ান বেশ খুশি হলো, কারণ সিরাতকে জোর করেও তেল দিতে বসানো যায় না। সেই সিরাতই আজ নিজ থেকে তেল দিতে বসে গেছে। সায়ান বোনের মাথায় তেল দিতে দিতে বলল। বাব্বা, আজ আমার বোনু নিজে নিজেই তেল দিতে এলো। মাথা ধরেছে ভাইয়া। ও তাই বলি, সিরাত আবার তেল দিতে আসে? সিরাত চোখ গরম করে বলল। চলে যাব কিন্তু। সায়ান বুঝদার বড় ভাইয়ের মতো হেসে বলল। মজা করছিলাম বনু। সিরাত আবারও সামনে ঘুরে বসল। সায়ান সিরাতের মাথায় তেল দিয়ে বেনি করতে ব্যস্ত। সিরাত মনে মনে ভাবল। সেদিন ভাইয়া তেল দিতে গিয়ে অনেক কথাই বলল, আজ আমি বলি। ভেবেই সে বলতে লাগলো। ভাইয়া। একটা কথা বলার ছিল। বল না। বলছিলাম যে নীলাশা আপু অনেক ভালো, জানো তো। সায়ান চুপ হয়ে গেল। বোনের মুখে এই কথাটা তাকে কেমন অপ্রস্তুত করে দিল।
কারণ সিরাত তো নীলাশাকে নিয়ে কখনো কথা বলেইনি। আর এমনিতেই সায়ানকে এই মেয়েটা এত প্যারা দিচ্ছে। সিরাত আবার বলল, জানো আমাকে একদম বড় বোনের মতো করে আগলে রাখে। সেদিন তো ঘুরতে গিয়েছিলাম, শোভ ভাইয়াও ছিল, সে আমার পাশে ছিল। আমার জন্য একটা ছেলের সাথে ঝগড়া করতেও গিয়েছিল। পারেই তো সেটা। কিছু বললে? না তো। আচ্ছা শোনো না, আপুটাকে না আমার অনেক ভালো লেগেছে। তুমি আর ঝগড়া করো না ওনার সাথে, কেমন? সায়ান মুখ ফুলিয়ে বলল, তোর মতে তোর ভাইয়া ঝগড়া করে? ঝগড়া আমি করি না, তোরই এত ভালো আপু করে। সিরাত হাসার চেষ্টা করে বলল, আসলে ভাইয়া দোষটা তো দুজনের। আর বলতে না দিয়ে সায়ান সিরাতের হাত ধরে ঘর থেকে বাহির করে দিতে দিতে বলল, যা, তোর ওই ভালো আপুর সাথেই থাক, একদম ভাইয়া ভাইয়া করতে আসবি না। ওর সাথেই শপিংয়ে যাবি, ওর সাথেই ঘুরবি, ওকে বলবি আইসক্রিম আর ফুচকা খাওয়াতে, আমি আর কেউ না। বলেই সে দরজা লাগিয়ে দিল। সিরাত অসহায়ের মতো দাঁড়িয়ে রইল দরজার বাইরে। তার ভাইয়া তো উল্টো রিয়াকশন দিল। এদিকে সায়ান তো রেগে মেগে ফায়ার। এই নীলাশা মেয়েটা তার বোনকে পটিয়ে কি প্রমাণ করতে চাইছে। ঝটপট কল লাগালো নীলাশার ফোনে। এদিকে নীলাশা মুখে ফেস প্যাক আর চোখে শশা দিয়ে গুনগুন করে গান গাইছিল। হঠাৎ কল আসায় বেশ বিরক্ত হলো সে। হাতরে ফোনটা হাত পাশ থেকে নিয়ে কল রিসিভ করে কানে দিয়ে বলে উঠল, কে ভাই, এত রাতে কল দেন কেন? সায়ান তো আগের থেকেই রেগেছিল। এমন কথা শুনে তার রাগ আরও দ্বিগুণ হলো। দাঁতে দাঁত চেপে বলল, মিস নীলাশা, আপনার সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? নীলাশার চোখ খুলে গেল। উঠে দাঁড়াতেই শশার পিস জোড়া পড়ে গেল। নীলাশা তৎক্ষণাৎ নাম্বার দেখল, সায়ানের নাম্বার। স্বপ্ন নয়, সত্যি। নীলাশা তুতলিয়েই বলল, আসলে আমি ভেবেছিলাম হয়তো অন্য কেউ। ও আচ্ছা, তাই নাকি? বাদ দিন, আপনার মতো ঝগড়ুটে থেকে কি বা আশা করা যায়? কি বললেন? চুপ করুন। আপনি কি এখন আমার বোনকেও আমার থেকে কেড়ে নিতে চান নাকি? মানে? আপনি কি বলবো এখন? বলতে বলতে সায়ান চুপ হয়ে গেল। রাগ একবার উঠলে সেটা কমানো দায়। সে শুধু থমথমে গলায় বলল, আপনাকে আমি দেখে নেব মিস নীলাশা। আমার বোনকে পটিয়ে কি করতে চান, কি উদ্দেশ্য সব বের করবো আমি। হ্যাঁ। বলেই সে কল কেটে দিল। তারপর মাথায় হাত দিয়ে রাগ কমানোর চেষ্টায় রেগে গেল। বিড়বিড় করে বলল, প্রলয় আমার বোনকে পটানোর জন্য এই ঝগড়ুটাকে পাঠিয়েছে, আর মানুষ পেল না? অসহ্য। সায়ানের পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে নীলাশা। হাতে থাকা ঘড়িটা বারবার পরখ করছে। দুপুরের তপ্ত রোদে সে প্রায় কাহিল। বারবার নিজের কপালের ঘাম মুছছে আর বিরক্তি নিয়ে তাকাচ্ছে সামনের দিকে। না, সায়ানের আসার নামগন্ধ নেই। আজ কি আসবে না নাকি? বেশি কিছু সময় দাঁড়িয়ে থাকার পর কাঙ্ক্ষিত মানুষটার দেখা পেল নীলাশা। মুখে হাসি ফুটে উঠল তার। তবে বেশিক্ষণ সেটা বজায় রাখল না। সায়ানের সাথে ঝগড়া করতে এসেছে সে, তাই এসব হাসাহাসি বন্ধ। তবে না চাইতেও বারবার সায়ানের দিকে চোখ যাচ্ছে তার। কি সুন্দর তাকে মানিয়েছে ইউনিফর্মটা। চোখে সানগ্লাস পরতে পরতে গাড়ি থেকে নামলো সে। নীলাশাকে গেটের সামনে দেখে ভ্রু কুঁচকে গেল তার। নীলাশা একবার সায়ানের দিকে তাকাচ্ছে তো আরেকবার নিচের দিকে। আমতা আমতা করে বলছে, কি? সায়ান সানগ্লাসটা খুলে ফেলল। তারপর বলল, আপনি? হ্যাঁ তো। সায়ান একটা ভ্রু উঁচিয়ে বলল, এখানে কি? আপনার নাকের ঘি। ইয়াক। সায়ান রেগে গেল। নীলাশা মুখ ভেংসি কাটল। সায়ান তারপর আঙ্গুল তুলে বলল, আপনি আবার সকাল সকাল আমার মাথা গরম করতে চলে এসেছেন? সরুন সামনে থেকে, এমনি উঠতে লেট হয়ে গেছে। নীলাশা নিজ কোমরে হাত দিয়ে বলল, ও হ্যালো, আপনার লেট হলে আমার কি? আমি কি লেট করেছি আপনাকে? সায়ান হাতে হাত বেঁধে বলল, এক্স্যাক্টলি, আপনি তো গতকাল রাতে আমার লেটটা করালেন। নীলাশাও সেম ভাবে দাঁড়িয়ে বলল, হাউ ফানি, কলটা আপনিই করেছিলেন? আপনার দোষে। বলেই মুখ ঘুরিয়ে নিল সায়ান। ভীষণ রাগ হচ্ছে তার। এই মেয়েটা এতটা বেয়াদব কেন? নীলাশা রাগী কণ্ঠে বলছে, এখন বলুন, কি বলেছিলেন আপনি গতকাল? যা বলছিলাম ঠিকই বলছিলাম। কি করবেন শুনি? নীলাশার রাগে ফোঁস করছে, কিন্তু কিছু বলার সাহস হচ্ছে না। সায়ান বাঁকা হেসে বলল,
সরুন সামনে থেকে, যত সব ঝগড়ুটে বাদর। হিউ। সায়ান যেতে নিল, পিছন থেকে হঠাৎ কেউ ডেকে উঠল। সায়ান। সায়ানের পা থেমে গেল, চেনা গলা। সায়ান ঢোক গিলে সামনে ফিরল। নীলাশাও অবাক হয়ে তাকিয়ে আছে। তন্দ্রা দাঁড়িয়ে আছে সায়ানের সামনে। সায়ান নিজেকে স্বাভাবিক করে বলল, জি। তন্দ্রা সায়ানের সামনে এসে দাঁড়ালো, শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে বলল, কেমন আছো? সায়ান নিম্ন স্বরে জানালো, ভালো, আপনি? তন্দ্রা নিচের দিকে তাকিয়ে হেসে বলল, আপনি ডাকছো যে? তুমি বলবো কাকে? সায়ানের তৎক্ষণাৎ জবাবে ভরকালেও তন্দ্রা কোনো কিছু প্রকাশ করল না। নীলাশা অনেকক্ষণ যাবৎ বিষয়টা খেয়াল করছে। বেশ কিছুক্ষণ পর সে বুঝল যে এটা সায়ানের সেই পুরনো প্রেমিকা। নীলাশার মনটা কেমন জ্বলে উঠল। সে সায়ানের পাশাপাশি দাঁড়িয়ে তন্দ্রার দিকে চোখ বোলালো। সায়ান অবাক হয়ে পাশে তাকালো। তন্দ্রা নীলাশাকে দাঁড়াতে দেখে ভ্রু কুঁচকে বলল, কে এটা সায়ান? সায়ান কিছু বলার আগেই নীলাশা সায়ানের হাতের ভেতর নিজের হাত ঢুকিয়ে মিষ্টি হেসে বলল, হিজ ওয়াইফ নীলাশা চৌধুরী। সায়ান 420 ভোল্টের ঝটকা খেয়ে গেল যেন। হতবাক হয়ে তাকিয়ে রইল শুধু নীলাশার মুখের দিকে। তন্দ্রা তো ভীষণ অবাক। সে ভীষণ জোর গলায় জিজ্ঞেস করল, সায়ান তুমি বিয়ে করেছো? সায়ান নীলাশার থেকে মুখ ঘুরিয়ে তাকালো তন্দ্রার দিকে, তারপর বলল, আসলে। নীলাশা সায়ানের হাতটা আরেকটু জড়িয়ে বলল, আরে এটা জিজ্ঞেস করার কি আছে? দেখতে পাচ্ছেন না পাশে বউ দাঁড়িয়ে আছে, পুলিশ স্টেশন অবধি পৌঁছে দিতে এসেছে, যেন কেউ নিয়ে না যায়। শেষের কথাগুলো দাঁতে দাঁত চেপে বলল। তন্দ্রা এখন বিস্মিত চোখে তাকিয়ে আছে। সায়ান নিচু গলায় বলল, কি বলছেন এসব? চুপ করুন। বলেই নীলাশা হাসি হাসি মুখ করে তাকালো তন্দ্রার দিকে। সায়ানের গাল টেনে দিতেই সায়ান গালে হাত দিয়ে হাঁ হয়ে তাকিয়ে রইল নীলাশার দিকে। তন্দ্রা মুখ ফিরিয়ে নিল, চোখের কোণে পানি জমে গেল তার। নীলাশা বিষয়টা দেখে বেশ আনন্দ পেল। আনন্দটা আরেকটু বাড়াতে বলল, আপনার পরিচয়? তন্দ্রা ছলছল চোখে তাকালো। সায়ানের বুকটা কেমন কেঁপে উঠল। যথাসম্ভব নিজেকে সামলে সে অন্যদিকে তাকালো। তন্দ্রা বেঁধে আসা গলায় বলল, কেউ না, আমার স্বামী ওনার আন্ডারে। আসলে বলতে গিয়েও লজ্জায় পড়ে গেল। নিজের স্বামী জেলে, আর তাকে সে দেখতে এসেছে, বলতেও কেমন লাগছে। নীলাশা নিজেই বলল, ও আচ্ছা, আপনার স্বামী কি পুলিশে চাকরি করে? না। ও আচ্ছা, তার মানে অপরাধী। তন্দ্রা লজ্জায় চোখ বন্ধ করে নিল। চোখ থেকে টপ টপ পানি পড়ল। সে শুধু নিজের চোখের পানিটা মুছে জোরপূর্বক হেসে সায়ানকে উদ্দেশ্য করে বলল, ভালোই আছো দেখছি, একটু কথা বলতে এসেছিলাম কেশবকে নিয়ে। আচ্ছা থাকো। বলেই সে চলে গেল। সায়ান তন্দ্রার যাওয়ার পানে তাকিয়ে নীলাশার হাতটা ঝটকায় ছড়িয়ে দিল। নীলাশার মুখের হাসিটা মিলিয়ে গেল। সায়ান রাগী গলায় বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট। নীলাশা হাসার চেষ্টা করে বলল, আরে আমি তো। সবটা মজা নয় মিস নীলাশা, মানুষের মন বলেও একটা জিনিস রয়েছে। ওনার স্বামী জেলে, আর আপনি এই কথাটা এভাবে বলে দিলেন, ওনার খারাপ লাগতে পারে। নীলাশা চুপ করে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। সায়ান আবার বলল, একজন মানুষের ভালো লাগা খারাপ লাগা আপনি দেখবেন না? এটা কোনো কথা? শুধু মানুষকে কষ্ট দিতে জানেন নাকি? আর আপনার সাহস কিভাবে হলো আমার ব্যক্তিগত জীবনে আসার? নীলাশা সায়ানের সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, উনিও তো আপনাকে কষ্ট দিয়েছিলেন, তখন আপনার খারাপ লাগেনি? আপনার কান্না আসেনি? আজ উনি কেন এসেছেন জানেন? শুধুমাত্র নিজের বরকে বাঁচাতে। বুঝে ফেলেছে যে আপনি ছাড়া গতি নেই, তাই এসেছে, নয়তো কখনোই আসতো না। কারণ উনি টাকায় আসক্ত। ভেবেছেন তো আমি কিভাবে জানলাম? কিভাবে জানলাম সেটা না হয় নাই বলি। এত কিছু বোঝেন, নিজের বোনের প্রোটেকশনের জন্য শর্ত দিয়ে যাচাই করেন, অথচ এই মেয়ের ছোটোখাটো পলিটিক্স বুঝতে পারলেন না। হাউ ফানি। বলেই নীলাশা অন্যদিকে তাকালো। চোখের পানিটা লুকানোর চেষ্টা করল, পারল না। সায়ান দেখে পেল। সায়ান নির্বাক তাকিয়ে আছে। কি থেকে কি হলো? নীলাশা আবার বলল, জানি না কি বলেছি, কেন বলেছি, কিন্তু আমার মনে হলো যে আপনি সুখে আছেন। এটা তাকে জানানো উচিত। সে সুখী থাকতে পারলে আপনি পারবেন না কেন? হ্যাঁ, হয়তো ওনার চোখের পানি দেখিয়ে আপনার কষ্ট লেগেছে,
লাগার কথা। এক সময় তো ভালোবাসতেন। প্রথম ভালোবাসা বলতে কষ্ট হয়, এটা আমি জানি, কিন্তু তাই বলে তো এটা নয় যে তার কথায় গলে যেতে হবে। সে টাকার জন্য সব করতে পারে, সব। একবার যে চলে যায় সে বারবার চলেই যাবে, তাই মিথ্যা আশা ছেড়ে দিই। সায়ান শুধু নীলাশার কথাগুলো শুনছে, কিছুই বের হচ্ছে না মুখ থেকে। নীলাশা হাতের উল্টো পিঠ দিয়ে মুখ চেপে বলল, আমি আর কখনো আপনার সামনে আসবো না সায়ন। আপনাকে আর আমার মুখ দেখতে হবে না। আপনার ব্যক্তিগত জীবন তো দূর। বলেই সে গেল এক প্রকার দৌড়ে। সে পাজামার সহিত বেঁধে পড়তে গেলেও নিজেকে সামলে নিল। সায়ান ব্যস্ত ও আতঙ্কিত গলায় বলল, সাবধানে। নীলাশার কান অবধি পৌঁছালো কিনা কে জানে। সে তো ততক্ষণে হারিয়ে গেছে, আর দেখা যাচ্ছে না তাকে। সায়ানের নিজের অপরই রাগ হলো। কি করলো সে এটা? পার্কে হাতে হাত রেখে হাঁটছে প্রলয় সিরাত। সিরাতের হাতে একটা আইসক্রিম প্রলয় থেকে কিনেছে সে। প্রলয় অবশ্য দিতে চায়নি, সে চায় না সিরাতের ঠান্ডা লাগুক, কিন্তু সিরাত তো সিরাতই, তার লাগবেই। বাস, জেদের কাছে হার মেনে প্রলয়কে দিতেই হলো কিনে। প্রলয় অনেকক্ষণ যাবৎ তাকিয়ে আছে সিরাতের দিকে। সিরাত তা দেখে চোখ ছোট ছোট করে বলল, এভাবে তাকিয়ে থেকে কি পেট খারাপ করাবেন? প্রলয় চোখ সরিয়ে নিল। নিঃশব্দে হেসে হাত বাড়িয়ে সিরাতের ঠোঁটের কোণে থাকা আইসক্রিমটা মুছে ফেলল। তারপর নিচু গলায় বলল, এই যে নতুন নতুন মায়া চড়াচ্ছেন, এটা কি ইচ্ছে করেই? মানে ভাইটার মতো চালাক হচ্ছেন। ভাই যেমন চালাকি করে আমাকে দূরে রাখার জন্য, বোনটা তেমন বেশি আদরের জন্য নতুন নতুন মায়া চড়াচ্ছে। বলছে আপনাকে? বলছি তো, শুধু বিয়েটা হতে দাও। সিরাত আইসক্রিমের কাগজটা ফেলে বলল, দেখা যাবে। দেখে নিও। সিরাত প্রলয়ের দিকে নিজের দুহাত বাড়িয়ে অসহায় গলায় বলল। হাত নোংরা হয়ে গেল তো। প্রলয় সিরাতের বাচ্চামো দেখে মুচকে হেসে হাত দুটোর কবজি ধরে বলল, চলেন দেখি কোথায় ধোয়া আছে। সিরাত উল্টো ঠোঁট উল্টায়। প্রলয় কিছুটা দূরে গিয়ে নিজের গাড়ি থেকে পানির বোতল বের করে সিরাতের হাত ধুয়ে দিল। সিরাতের ভেজা হাতগুলো নিজের রুমাল দ্বারা মুছতে মুছতে বলল, যদি ঠান্ডা লাগছে। আরে কিছু হবে না। প্রলয় চোখ গরম করে তাকালো সিরাতের দিকে। সিরাত গাল ফুলিয়ে অন্যদিকে তাকালো। প্রলয়ের মুখে হাসির রেখা ফুটে উঠল। সেটা সিরাতকে বুঝতে না দিয়ে সিরাতের গালে হাত দিয়ে চাপ দিয়ে বলল, বেঁচে ভুলে গেছ। সিরাত মুখ ভেংসি কাটল। প্রলয় সিরাতের দিকে এক পলক তাকিয়ে তাকে কোলে তুলতে তুলতে বলল, কামাবেন নাকি হাঁটা শুরু করব? সিরাতের তো চোখগুলো মার্বেল হয়ে গেল। এদিকটায় কেউ না থাকলেও যে কেউ চলে আসবে। সিরাত মশরাতে মশরাতে বলল, প্লিজ প্লিজ আর করবো না, সরি। আরো রাগ করবা? না না না। প্রলয় হেসে নামিয়ে দিল। সিরাত মুখ ঘুরিয়ে গিয়ে বসলো গাড়িতে। প্রলয়ও বসলো ড্রাইভিং সিটে। সিরাত হাতে হাত বেঁধে বলল, আমার শক্তি থাকলে বোঝাতাম। কি বুঝাতে? এই যে আমিও কোলে নিয়ে ফেলে দিতাম। হেসে উঠল প্রলয়। সিরাত অভিমানী চোখ নিয়ে তাকিয়ে রইল প্রলয়ের দিকে। প্রলয় তখনও হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। একসময় সিরাতও হেসে উঠল তাল মিলিয়ে।